হে গাইস, আজকে আমাদের বড় ভাই চলে যাচ্ছে বাংলাদেশে। আজকে তার দুবাইতে শেষ দিন। সে একেবারে চলে যাচ্ছে দুবাই থেকে। দীর্ঘ 2 বছর ছিল দুবাইতে, অনেক পুটকি মারা খেয়েছে এবং অনেককে পুটকি মারা দিয়েছে। সে এখন বিশ্ব পুটকি মারাখোর। সে এখন চলে যাচ্ছে বাংলাদেশে। আমাদের বড় ভাই, প্রাণপ্রিয় বড় ভাই, মনের দুঃখে একটা সিগারেট টানতেছে। একটু পরে সে চলে যাবে। তার কোনো ফিলিংসই নাই। সে যে এখন দুবাই থেকে চলে যাবে এরকম কোনো ফিলিংসই নাই তার। এই দেখেন, গাট্টি গোসকা বইরা নিচে, যা বড়ার বইরা লইছে একদম। ইয়া হবে বিবি দুবাই। আসসালামু আলাইকুম। দেখতেছেন ডিসপ্লে পাল্টায় গেছে অবশ্য। এখন দুবাই এয়ারপোর্টের মধ্যে আছি। তো সেই ক্ষেত্রে দুবাই এয়ারপোর্ট থেকে কিভাবে যাবেন, কেমনে যাবেন, কি করবেন সেটা নিয়ে কথা বলবো আজকে। যে আপনারা যারা দুবাই থেকে যেতে যাচ্ছেন বা দুবাই থেকে বাংলাদেশে গেলে যে প্রবলেমগুলো হয়, ব্যাগেজ চুরি হয়, লাগেজ চুরি হয়, এরকম টাইপের, তো সেগুলো নিয়ে আজকে দেখাবো টুকিটাকি। তো যারা নতুন যেতে চাচ্ছেন, আজকের ভিডিওটা মূলত তাদের জন্যই। আমরা বাংলাদেশ এয়ারপোর্টে নামার পর আমাদের লাগেজ চুরি হয় বা লাগেজ থেকে মাল সামানা চুরি হয় বা আমাদের লাগেজ লেট করে আসে, অনেক ধরনের প্রবলেম আমরা বাংলাদেশ এয়ারপোর্টে নামার পরে ফেস করি। তো সেই ক্ষেত্রে আমি এখন যাচ্ছি দুবাই থেকে বাংলাদেশে। তো বাংলাদেশ এয়ারপোর্টে নামার পর আমরা কী কী প্রবলেম ফেস করি, অথবা বাংলাদেশ এয়ারপোর্টে নামার পর আমাদের কী কী প্রবলেম ফেস করতে হতে পারে, বা বাংলাদেশ এয়ারপোর্টে নামার পর আসলে আমাদের সাথে কী কী ঘটে, ইমিগ্রেশন কীভাবে ব্যবহার করে, সেই সব সম্পর্কে আজকে আপনাদের সাথে কথা বলবো। তাহলে চলেন দুবাই থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দেওয়া যাক। আমি অলরেডি দুবাই ইমিগ্রেশন কমপ্লিট করে বিমানের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। এখন আমি বিমানের মধ্যে উঠবো বা বিমানে উঠবো। এখন আছে আমি বিমানের মধ্যে, বোর্ডিং টোডিং সব শেষ করে আসছি। এখন কিছু কথাবার্তা বলি। যারা দুবাই থাকেন বা দুবাই থেকে যাবেন, আপনারা দুবাই ইমিগ্রেশন কোনো রকমের প্রবলেম ফেস করবেন না, কারণ এখানে আপনাকে কোনো রকমের হ্যাসেল তারা করে না বা করবেও না। কেননা দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, এবং এই এয়ারপোর্টে প্রতি মিনিটে একটা করে বিমান ওঠে এবং একটা করে বিমান নামে। যারা দুবাই থাকেন তারা অবশ্যই ব্যাপারগুলো জানেন। এখন কথা হলো যে দুবাইতে যদি কোনো প্রবলেম হয়, সেটা একমাত্র আপনার লাগেজ বা ব্যাগেজের কারণে হতে পারে। যেমন ধরেন, আপনি কত কেজি নিবেন, কত কেজি নিচ্ছেন, সেটাই মূলত এখানে দেখার বিষয়। তো একজন মানুষ কত কেজি ব্যাগেজ নিতে পারে, এটা আসলে ডিপেন্ড করে আপনার টিকিটের উপরে। আপনি টিকিটটা কত টাকাতে কিনেছেন, অথবা টিকিটটা ক্রয় মূল্য কত, এবং টিকিটের মধ্যে আপনি কত কেজি ব্যাগেজ সংযুক্ত করেছেন। যেমন অ্যাভেলেবেল যে টিকিটগুলো থাকে, মূলত কম টাকার যে টিকিটগুলো, সেগুলোতে আপনার হ্যান্ড ব্যাগেজ, মানে যেটা আপনি কাঁধে নেবেন, সেই ব্যাগেজটা থাকে 7 কেজি। এমনকি আপনি যেই হাতে বা লাগেজ যেইটাকে বলি, বা যেটা আমরা বুকিংয়ে দিয়ে থাকি, সেই ব্যাগেজটা মূলত থাকে 20 কেজি। মোট আপনি 27 কেজির মতো নিতে পারবেন। এখন কথা হলো, এর থেকে বেশি যদি নিতে চান তাহলে সেক্ষেত্রে কী করতে হবে? সেই ক্ষেত্রে অবশ্যই আপনি যখন টিকিট ক্রয় করবেন, সেক্ষেত্রে তাদের বলেই দিতে হবে যে ভাই, আমি 30 কেজি অথবা 40 কেজি মাল আমি নিতে চাই, তো সেইভাবে আমার টিকিটটা করে দেন। অবশ্যই আপনার সেই টিকিটের দাম এবং সেই টিকিটের মূল্য বেশি হয়ে থাকবে। আপনার অ্যাভেলেবেল টিকিটের দাম যত থাকে, তার থেকে অবশ্যই মাল আপনি বেশি নিলে টিকিটের দাম বেশি হবে। তো আমরা যেই হ্যান্ড ব্যাগেজ নেই বা কাঁধের যেই ব্যাগেজটা নেই, সেটাতে কত কেজি আমরা নিতে পারবো? আসলে টিকিটে লেখা থাকে যে 7 কেজি, মানে 7 কেজি পর্যন্ত আপনি নিতে পারবেন। তবে হ্যাঁ, 7 কেজির বেশি এটা নেওয়া যায়। এটাকে আমরা 10 কেজি করলে কোনো রকমের প্রবলেম বা এরকম কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না। তবে হ্যাঁ, আপনার ব্যাগেজের সাইজটা একটা ম্যাটার। আপনি যেই কাঁধে ব্যাগটা নেবেন, সেটার সাইজ কতটুকু, তার উপর অনেক ক্ষেত্রেই ডিপেন্ড করে যে আপনি ব্যাগটা সাথে করে নিতে পারবেন কি নিতে পারবেন না। তো সেক্ষেত্রে আমি সবসময় বলবো যে কাঁধের ব্যাগটা একটু ছোট আকারের নিয়ে থাকবেন। এর মধ্যে যদি আপনি 10 কেজিও ভরেন ছোট আকারের ব্যাগের মধ্যে, তাহলে আপনাকে কোনো রকম প্রবলেম ফেস করতে হবে না। আরেকটা হলো, এই ব্যাগেজের ক্ষেত্রে আপনি যদি ল্যাপটপ ব্যাগ অথবা ডিএসএলআর ক্যামেরার ব্যাগ নিয়ে থাকেন, সেটার কোনো ওজন এখানে রাখা হয় না। আপনি চাইলেই একটা ল্যাপটপ কিনে সেই ল্যাপটপ ব্যাগটা হাতে করে নিয়ে যেতে পারবেন। আর আপনার যেই 40 কেজির সামান আপনি বুকিংয়ে দিবেন, সেটা আসলে করতে হয় হলো 2 আকারে অথবা 2 এর অধিক। আপনি একই লাগেজ অথবা একই যে আমরা কার্টন করে থাকি, সেই কার্টনের মধ্যে 40 কেজি আপনি বহন করতে পারবেন না। আপনার অবশ্যই 40 কেজি অথবা 30 কেজি হলে আপনার 2টা লাগেজ বা 2টা কার্টন করতে হবে। এক কার্টনে 20 কেজির বেশি হওয়া যাবে না।
একই কার্টুনে যদি আপনি 30 কেজি বা 40 কেজি করতে চান, সেই ক্ষেত্রে সেটার প্রবলেম ফেস করতে হতে পারে। এই জন্য সতর্কতামূলক আপনি অবশ্যই 40 কেজি অথবা 30 কেজি যদি বুকিং হয়ে থাকে, আপনি 2 কার্টুন করে ফেলবেন। আপনার 2টা কার্টুনে যদি 40 কেজি হয় আর আপনার কাঁধের ব্যাগে যদি 7 কেজি জায়গায় 10 কেজি হয়, আপনি মোট 50 কেজি সামান আনতে পারবেন। তো এই সামানের ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হলো আপনি সবচেয়ে বেশি সামান বা এই সামান নিয়ে খুব কম ঝামেলা করে বাংলাদেশ এয়ারলাইন্স, যেটা আমাদের প্রবাসীদের অনেকটাই কষ্ট তারা বুঝে থাকেন যে আমরা অনেক দিন পর দেশের উদ্দেশ্যে রওনা দিচ্ছি বা দেশে যাচ্ছি, আমাদের মাল সামান অনেক বেশি হতে পারে এবং হওয়াটা স্বাভাবিক। কেননা প্রত্যেকটা মানুষেরই আত্মীয় স্বজন থেকে শুরু করে আপনজন রয়েছে, যাদের জন্য অনেক কিছুই আমাদের দেশের বাইরে থেকে নিতে হয়। এই কারণে আমাদের অনেক সময় মাল সামানা বেশি হতে পারে। সেই ক্ষেত্রে আপনি যদি কিছু টাকা বেশি হয়, আপনি বাংলাদেশ এয়ারলাইন্সের অথবা ইমারত এয়ারলাইন্সের টিকিট ক্রয় করতে পারেন। এই 2টা এয়ারলাইন্স বুকিং নিয়ে বা আপনার এই সামান নিয়ে খুব বেশি একটা ঝামেলা করে না। এনারা 2-4 কেজি হলেও অনেক সময় তা আপনাকে ছেড়ে দেবে। এটা হলো গেল আমাদের ব্যাগিং অথবা লাগেজের বিষয়গুলো। আর দুবাই থেকে যারা যাবেন তারা একটা জিনিস মনে রাখবেন, আপনি দুবাই এয়ারপোর্ট নামার পর আপনাকে অনেক জিনিস সম্মুখীন হতে পারে। যেমন ধরুন, আপনি নামার পরে অনেকে জিজ্ঞেস করবে, ভাই আপনি কি বাংলাদেশে যাচ্ছেন? আপনি যখন বলবেন যে হ্যাঁ আমি যাচ্ছি, তখন অনেকেই আপনাকে কিছু টাকার বিনিময়ে একটা ল্যাপটপ, 2টা ফোন এবং 100 গ্রাম জুয়েলার্সি বা স্বর্ণ দিতে চাইবে। সেই ক্ষেত্রে এখানে 10 থেকে 15,000 টাকার মতো আপনাকে দিয়ে থাকেন। আপনি যদি চান তাহলে সেগুলো আপনি আনতে পারেন। তবে আমি পরামর্শ দেব, যদি আপনার টাকার কোনো প্রবলেম না থাকে সেই ক্ষেত্রে এগুলো বহন করবেন না। আর যদি আপনি মনে করেন যে আমি তো এমনি তো দেশে যাচ্ছি, তো আমি এক্সট্রা কিছু টাকা অথবা কিছু টাকা আমি গাড়ি ভাড়া হিসাবেও নিয়ে নেই, তাহলে আপনি এই সামানগুলো নিতে পারেন। সেই ক্ষেত্রে আপনাকে দিবে একটা ল্যাপটপ, 2টা ফোন এবং 100 গ্রাম জুয়েলার্সি। অবশ্যই আপনি টিটি বার বা যেটাকে আমরা গোল্ডের বার বলি, সেই বারগুলো আনবেন না। আর সেই বারগুলো যদি আপনি এনেও থাকেন, তাহলে অবশ্যই তার থেকে 40,000 টাকা আপনি ট্যাক্স সমেত নিয়ে আসবেন। কেননা বাংলাদেশ এয়ারপোর্টে নামার পর আপনার অবশ্যই সেই বারের বা টিটি বারের 40,000 টাকা ট্যাক্স দিতে হবে। আপনি যদি না দেন তাহলে অবশ্যই আপনার গোল্ড রেখে দেবে তারা। তো সেই ক্ষেত্রে টিটি বার আনলে অবশ্যই আপনি 40,000 টাকা তাদের কাছ থেকে ট্যাক্স নিয়ে আসবেন। আর যদি টিটি বার না আনেন তাহলে 100 গ্রাম জুয়েলার্সিতে কোনো রকমের ট্যাক্স দিতে হয় না। এই ছিল আপনার দুবাই এয়ারপোর্টের সংক্ষিপ্ত বিবরণ। এখন আমরা আসি ইউএস বাংলাতে, ইউএস বাংলা এয়ারলাইন্সে। ইউএস বাংলা এয়ারলাইন্সে এখন আমাদের কী কী খাবার দেয় সেটাই দেখব। ইউএস বাংলা বিমানে ওঠার ঠিক 20 থেকে 25 মিনিট বাদেই দেখবেন যে এরকম একটা টিস্যু পেপার আপনার হাতে ধরিয়ে দেবে। তার কিছুক্ষণ বাদেই বিমানবালা এবং বিমান হোস্টেসরা আপনার জন্য খাবার নিয়ে আসবে। তো সেই ক্ষেত্রে এখানে কী ধরনের খাবার দেয় সেটাও এখন আপনাদের দেখাবো। টিস্যু পেপারটা আসলে খারাপ না, আমার কাছে টিস্যু পেপারটা মোটামুটি ভালো লেগেছে। তো চলেন আসলে আমাদের এই খাবারের তালিকাটা বা খাবারটা একটু দেখে আসা যাক। অলরেডি এখন রাত বাজে 12টা। আমাদের প্রচণ্ড ক্ষুধা লেগেছে এবং আমাদের খাবারও দিয়ে দিয়েছে। এখানে খাবারের তালিকায় আছে একটা ফ্রেশ পানির বোতল, একটা কাপের মধ্যে মিষ্টান্ন এবং পোলাও জাতীয় বা পোলাও বলা যায়, এবং তার সাথে চিকেন কারি মানে মুরগির ঝোল এবং কিছু ভেজিটেবল, আর তার সাথে আছে ড্রিঙ্কস। আপনি চাইলে কোকাকোলা নিতে পারেন, 7 আপ নিতে পারেন, পেপসিও নিতে পারেন। তবে হ্যাঁ, এখানে অন্য কোনো আইটেম বা আমরা যেটাকে মদ বা অ্যালকোহল টাইপের কোনো কিছুই দেওয়া হয় না। আপনাকে জাস্ট বাংলাদেশি খাবারগুলো এখানে সার্ভ করে। এর অবশ্য কিছু কারণ আছে, কেননা ইউএস বাংলাতে আমরা বাংলাদেশি ব্যতীত অন্য অন্য দেশের লোকজন খুব বেশি একটা ওঠে না। সেই কারণে আমাদের বাংলাদেশিদের জন্য বাংলাদেশি খাবারগুলোই সার্ভ করে। আমার রাতের খাবার মোটামুটি শেষ। এখন আমার একটা ঘুম দেওয়ার পালা বা ঘুমাতে হবে, কেননা আমার বিমানটা রাত 5টা বা 5:30টার দিকে ল্যান্ড করবে। তো বিমানের লাইট অফ করে দেওয়া হয়েছে। খাবার শেষ, এখন আমরা একটু ঘুমাবো এবং বাংলাদেশ এয়ারপোর্টে নামার পরে আপনাদের সাথে বাকি কথা বলবো। দেখতে দেখতে চলে আসছি আমরা বাংলাদেশে। বাংলাদেশ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আমাদের বিমান এসে অলরেডি ল্যান্ড করেছে। সবাই ব্যাগ ট্যাগ নিয়ে প্রস্তুত। আমিও তাদের সাথে রওনা হলাম বাংলাদেশ এয়ারপোর্টের উদ্দেশ্যে। আমাদের অনেকটা এয়ারপোর্টের বাইরে বা অনেকটা দূরে নামানো হয়েছে, যে কারণে আমাদের এয়ারপোর্ট গেট বা ইমিগ্রেশনে বাস দিয়ে নেওয়া হবে। তো আমরা বাসের মধ্যে এখন উঠে বসতে হবে। প্রথম বাসটাতে যদিও আমি জায়গা পাই নাই, দ্বিতীয় বাসের মধ্যে আমি উঠেছি, কারণ প্রথম বাসের মধ্যে অনেক বেশি গ্যাদারিং বা মানুষের হইহুল্লোড় ছিল।
যে কারণে আমি একটু ধীরে সুস্থেই নেমেছি। তো এখন আমরা যাচ্ছি বাংলাদেশ এয়ারপোর্ট বা ইমিগ্রেশনের উদ্দেশ্যে। ইমিগ্রেশন কমপ্লিট করার পর আমার চলে আসছে লাগেজের পালা। আমি কোনো রকমের হ্যাসেল ছাড়াই ইমিগ্রেশন কমপ্লিট করে ফেলেছি এবং আমাদের মাল সামানা খুব একটা লেট করেনি। ইমিগ্রেশন কমপ্লিট করার কিছুক্ষণ বাদে আমি এসে দেখি অনেকের মাল চলে আসছে, কিন্তু আমার ব্যাগেজগুলো এখনও আসেনি, হয়তো আসতে একটু লেট হবে। তার কিছুক্ষণ বাদেই আমার ব্যাগেজ চলে আসছে। আমি আমার ব্যাগেজগুলো বুঝে নিলাম, বুঝে এখন রওনা দিলাম এয়ারপোর্টের বাইরের উদ্দেশ্যে। আমার জন্য বাইরে অপেক্ষা করছে আমার ফ্রেন্ডস এবং আমার খালাতো ভাই। তো তাদের উদ্দেশ্যে আমি এখন রওনা হলাম। এয়ারপোর্টের ভিতরে একটা ভালো উদ্যোগ নেওয়া হয়েছে। এয়ারপোর্টের ভিতরে আপনি চাইলেই ফ্রি কল করতে পারবেন। টেলিফোন দিয়ে এখানে কল করার সুযোগ রয়েছে। আপনি চাইলে এখানে আপনার আত্মীয় স্বজনদের সাথে ফোনে কথা বলতে পারবেন বা তারা কোথায় আছে সেটা আপনি জেনে নিতে পারবেন। আমি এখন এয়ারপোর্টের বাইরে বের হব। এই হলো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরের দিক। এখানে আসার পর আমার কাছে আসলেই অপরিচিত মনে হচ্ছে, খুব বেশি নোংরা নোংরা লাগতেছে। যদিও দুবাইয়ের সাথে এখানকার কোনো মিল নেই, হয়তো এই কারণেই লাগতেছে। যাই হোক, এই ছিল আমার দুবাই থেকে বাংলাদেশ আসার ভিডিও। আমি বাংলাদেশে হুট করে আসছি, আমার একটা কাজ ছিল বা ইমার্জেন্সি কাজে আমি চলে আসছি ইনস্ট্যান্ট, যে কারণে অনেকেরই হয়তো বলা হয়নি। আর আসার পরে ব্যাগেজ নিয়ে যে প্রবলেমগুলো ছিল, আজকে অবশ্য ওই রকম কোনো প্রবলেম পাইনি, তবে তারা ব্যাগেজ চেক করে দিয়েছে। আর একটা জিনিস হলো, দুবাই থেকে যদি আসেন প্রচুর পরিমাণে চেক করে। অন্যান্য দেশেরটা ছেড়ে দেবে, দুবাই শুনলেই তাদের মাথা একটু ঘোরে, কারণ দুবাই থেকে গোল্ড টোল এগুলো নিয়ে আসে। তো সেই ক্ষেত্রে দুবাই থেকে আসলে অবশ্যই একটু সেন্সিটিভভাবে আসবেন, নিজের ব্যাগটা অবশ্যই খেয়াল রাখবেন, অন্য কেউ ওর হাতে দেবেন না, অন্য কারো কাছে কোনো কিছু দেবেন না। তো সেক্ষেত্রে নিজের ব্যাগের খেয়াল রাখবেন, কারণ আপনি একবার এয়ারপোর্টের মধ্যে ঝামেলা পড়লে সেই ঝামেলা হয়তো অনেক সমস্যা, অনেক কাঠখড় পড়ে যাবে। এটা বাংলাদেশ, আপনার মাথায় রাখতে হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাংলাদেশে আপনি যে দেশ থেকে আসেন, আসলেই দেখবেন বাংলাদেশের এয়ারপোর্ট দিসান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর টার্মিনাল 2। সামনে দেখবেন এরকম ময়লা আবর্জনা, এমন বালতি পড়ে আছে। বালতি কিন্তু আমার না ভাই, বালতি পড়ে আছে এরকম। আপনি এই দেশে আসলে আপনি জাস্ট এক বছর যদি আপনি কোনো দেশে থাকেন, আসার পর এই দেশে আসলেই মনে হবে যে কই যেন চলে আসছেন, মানে আজব মনে হবে, আজব মনে হইতেছে, এলিয়েন মনে হচ্ছে। হাতেরা রিসিভ করতে আসছে মনে হয় কাউরে। আমার ভাই কিদার গিয়া।